গতকাল আমরা ঝাড়খণ্ডের পড়াশোনাতে গেছিলাম। পুরোটা 18 কিলোমিটারের ট্রেকিং, সারাটা দিন ওখানেই কেটে গেছে। সন্ধ্যার দিকে আমরা রিটার্ন করি পুরুলিয়ার দিকে, পুরুলিয়া ঘুরবো বলে, কিন্তু ভুলবশত আমাদের পথ ভুল হয়ে যায়। রাত তখন 1:30 বাজে। যেই রাস্তায় যাচ্ছিলাম সেই রাস্তায় নাকি শেষ। আর তার থেকেও বড় কথা, যেখানে আমরা দাঁড়িয়ে পড়েছিলাম সেটা নাকি একটা কবরস্থান। এক মুহূর্তের সময় বিলম্ব না করে আমরা রিটার্ন করলাম, কিন্তু রিটার্ন করে যাবোই বা কোথায়? গত 3 ঘন্টা ধরে গাড়ি চালিয়ে যাচ্ছি, কোথায় আছি আর কোন দিকে যাচ্ছি কিচ্ছু জানি না। এখনো ছিলাম ঝাড়খণ্ডের মধ্যেই, গুগল ম্যাপই একমাত্র ভরসা, কারণ গত 3 ঘন্টা ধরে একটা মানুষজনেরও দেখা পাই। পাহাড়ি গ্রামের রাস্তা ঢুকে গেছিলাম, সেই জন্য গাড়ি ঘোড়ারও কোনো দেখা নেই। চলছিলাম তো সমতলেই, কিন্তু পৌঁছে গেছিলাম পাহাড়ের উপর। রাত তখন প্রায় 2টো বাজতেই চললো। একেতে উঁচু নিচু, তার উপর ভাঙাচোরা রাস্তা, না যাবে দাঁড়ানো আর না যাচ্ছে জোরে চালান। ডান দিকে উঁচু পাহাড়, বা দিকে খাল, নিচে ঢাল গড়ান। সামনে গিয়ে কি রাস্তা আদেও আছে নাকি নেই সেটাও জানি না। চলছিলাম ম্যাপের ভরসাতে খুবই ধীরে ধীরে। এই জলের জায়গাটা যেখানে আসলো তখন তো ভাবলাম রাস্তা শেষ, সবাই ভয় পেয়ে গেছিলাম। এটা ছিল পাহাড়ি ঝর্ণা, রাস্তার উপর দিয়ে বইছিল। সাহস করে পার হয়ে কিছুক্ষণ এগোতেই পৌঁছে গেলাম গ্রাম। অবশেষে স্বস্তির নিঃশ্বাস। আমরা ঢুকে গেছি ওয়েস্ট বেঙ্গলে। কিছু দূর এগোতেই গ্রামের রাস্তা শেষ করে আমরা পৌঁছে গেলাম রোডে। বানশাইলের পাশ দিয়ে ঝালদা হয়ে আমরা পৌঁছাবো বাঘমন্ডি। এখান থেকে আর বেশি দূর ছিল না, 30-35 কিলোমিটার সম্ভবত। এক মুহূর্ত সময় নষ্ট না করে আমরা গতি ধরলাম বাঘমন্ডির দিকে। চড়িদা গ্রাম হয়ে অবশেষে পৌঁছলাম বাঘমন্ডি সিটি। রাত তখন 3টে বাজে, কিন্তু সমস্যা হলো এত রাত্রেবেলা থাকবো কোথায়? বাঘমন্ডিতে থাকার অনেক হোটেল আছে, কিন্তু রাত্রেবেলা তো বন্ধ। হোটেলের সামনে গিয়ে ডেকে হোটেলে ফোন করে অবশেষে আমরা হোটেল পেলাম রাত 3:30টার সময়। তো আমরা এখন আছি বাঘমুন্ডি। কাল আমরা এখানে পৌঁছেছি ভোর 3:30টার সময়। তোমাদের মধ্যে প্রায় 4:30 বেজে গেছে। আজকের প্ল্যান হলো অযোধ্যা পাহাড় ঘোরার। আর ভেবেছিলাম যে সকালে 10টার মধ্যে উঠে 10:30টার দিকে বেরোবো, কিন্তু অলরেডি 11:30 বেজে গেছে। আর এখন বেরোতে বেরোতে এখনও ব্রেকফাস্ট করতে হবে। তো মোটামুটি 12টা তো বেজে যাবে। তো 12টা থেকে দেখা যাক সন্ধে পর্যন্ত কতগুলো স্পট ঘোরা যায়। আর আমরা ছিলাম এই যে আমাদের রুম, রাত্রেবেলা 3:30টার সময় রুম পেয়েছি। এটাই হলো বড় কথা। রুমগুলো আমাদের পড়েছে 700 টাকা, 2টো রুম। পুরুলিয়াতে এটা আমার সেকেন্ড ট্রিপ। আর আমাদের পেছনেই অযোধ্যা পাহাড়ের, ঠিক আমরা অযোধ্যা পাহাড়ের নিচে দাঁড়িয়ে 700 টাকায় ডবল বেডের রুম পাওয়া যায়। রুমটা দেখায় তোমাদের। এটা হলো রুমের এন্ট্রি, আর এটা হলো আমাদের রুম। অলমোস্ট রেডি আমরা প্যাকিং করে বেরোবো বলে। তো এখন রেডি হয়ে বেরোনো যাক। আমাদের এখানে পেট্রোল 107 টাকা। কালকে ঝাড়খণ্ডে আমরা ভরেছি 98 টাকা, 9 টাকা কম। ব্রেকফাস্টটা করা হয়নি, একবারে লাঞ্চই সেরে ফেললাম। গাড়িতে ফিউল আপ করানো শেষ, আমরা এখন রওনা দিচ্ছি অযোধ্যা হিল টপের দিকে। বাঘমুন্ডি থেকে অযোধ্যা হিল টপে ওঠার 2টো রাস্তা আছে। একটা ডিরেক্ট পাহাড়ের গা বেয়ে ওঠা যায়, আর একটা যেটা সেটা এখন আমরা চলছি। দুপাশে সোনালী ধানের ক্ষেত, মাঝে কালো পিচের রাস্তা, আর সামনে পাহাড়। দৃশ্যটা অপরূপ লাগছিল। চলতে চলতে আমরা মাঝে একটা পদ্ম পুকুর পেলাম। আমাদের ওদিকে সাধারণত খুব একটা দেখা যায় না, সেজন্যই মনে হলো একটু কাছে গিয়েই দেখা যায়। পুরুলিয়াতে পদ্ম পুকুর আর শালুক পুকুর প্রচুর আছে। ফুল কি আদৌ ফুটে আছে? ফুল কাছে পিঠে ফুটে নেই, দূরে। সকালে আসলে হয়তো দেখা যেত, যেহেতু এখন দুপুর হয়ে গেছে তুলে নিয়েছে। তবে জায়গাটা খুব সুন্দর লাগছে। পাহাড়ে কোল দিয়ে যাচ্ছি। এখানে কিছুটা অফরোডিং আছে, সামনে গিয়ে আবার ভালো রাস্তা পেয়ে যাবো আমরা। লোয়ার ড্যামের জল যেটা রিজার্ভ হয় সেটা হলো এখানে। আপার ড্যামের রিজার্ভার উপরেই আছে। আপার ড্যামের রিজার্ভার অনেক বড়। তবে দেখা যাচ্ছে ওই রাস্তা দিয়ে আমরা যাব। হ্যাঁ, স্কুটি নিয়ে একটা চাপ আছে, কারণ গতকাল ঝাড়খণ্ডে আমরা স্কুটি নিয়ে খুব সমস্যায় পড়ে গেছি। দাদাকে আলাদা করে আমাদের বাইক নিতে হয়েছিল। তবে আজকে খুব একটা চাপ নেই, ওঠা যাবে। যেহেতু অনেকটা লেট করে আমরা বেরিয়েছি, তো এখানে বেশিক্ষণ সময় নষ্ট করিনি। ব্রিজটা পার করে 5 মিনিট দাঁড়িয়ে রওনা দিলাম আপার ড্যামের দিকে। সামনে দেখা যাচ্ছে যে এই পাহাড়টা, ওই পাহাড় বেয়েই আমরা উঠবো।
সবেতে উঠতে শুরু করলাম এখনই এত সুন্দর সিনারি। বাদিকে রয়েছে লোয়ার ড্যামের ঝিল বা রিজার্ভার, আর ডান দিকে উঁচু পাহাড়, পাহাড়ের কোল দিয়েই কেটে কেটে রাস্তা বানানো। পুরুলিয়াতে এটা আমার সেকেন্ড ট্রিপ। প্রথমবার এসেছিলাম 2023 সালে। সেইবার এসে এতটাই ভালো লেগে গেছিল, ভেবেছিলাম দ্বিতীয়বার আসবো। আর সেটা যে 2 বছরের মধ্যে পসিবল হবে সেটা ভাবিনি। পুরুলিয়া জায়গাটা খুবই আন্ডাররেটেড, কিন্তু এখানকার রাস্তাঘাট, নেচার সত্যি অসাধারণ। আর সব থেকে বড় কথা, এখানে একটা আলাদা শান্তি। কারণটা হলো বাঙালির ছোপটা পুরুলিয়াতে ভালোভাবে দেখা যায়। দুপাশে পাহাড় আর মাঝখানে জলাশয়টা একবার দেখো, গভীর সাগরের মতো যেন নীল। এই যে জায়গাটা দেখা যাচ্ছে, এটা একটা আইকনিক জায়গা। যদিও ভিডিওতে খুব একটা বোঝা যাচ্ছে না, ড্রোন থাকলে ভালোভাবে দেখানো যেত। জায়গাটা অ্যাকচুয়ালি দুটো পাহাড়ের কোল বেয়ে রাস্তা, আর মাঝখানে গভীর খাদ। এই যে আমরা এখন পৌঁছালাম আপার ড্যামে। যত দূর চোখ যাচ্ছে ততটাই জলাশয়, আর পুরোটা ঘিরে রয়েছে ড্যাম। আমরা এখনই অযোধ্যা হিল টপে পৌঁছালাম, আর হিল টপে না, অ্যাকচুয়ালি আপার ড্যামে পৌঁছালাম। আর সুন্দর কুলফি, দেখা যাক কেমন টেস্ট। দেখে তো মনে হচ্ছে খুব সুন্দর টেস্ট হবে। এই সৌন্দর্য উপভোগ করতে করতে তোমার এই কুলফিটা কেমন লাগে? কখনো প্যাকেজিং এর উপর ধ্যান দেবেন না, একদম দেখবেন যে ভেতরের মালটা কতটা ভালো। এটা কুলফি, এটা কুলফি, এটা কুলফি দে কত হলো? এটা 20 টাকা। না গাইজ, আমার ভালো লাগছে, আমার ভালো লাগছে, সত্যি কথা বলছি, অনেস্টলি রিভিউ, আমার ভালো লাগছে। এইদিকে এক ফটো সেশন চলছে, কাপাল ফটো সেশন, এদিকেও কাপাল ফটো সেশন। আমার মতো মানুষরা এভাবে দাঁড়িয়ে থাকে, ব্লগিং করে, নিজের ক্যামেরা, নিজের সঙ্গী। আর এদিকে আরেক দাদা বৌদির সাথে কথা বলছে। আর জীবনটা মানে শেষ, কয়লা কয়লা হয়ে গেল। কয়লা কয়লা বললেও এটা আমার একটা প্রিয় কাজ, একা একা সময় কাটানো, নেচারটাকে উপভোগ করা। ঘুরতে এসে যদি নেচারটাকে উপভোগ না করলাম, তাহলে ঘুরতে আসায় মানেই। আর সাথে যদি আমার প্রিয় বন্ধু ক্যামেরা থাকে, তাহলে তো জমেই যাবে। আমাদের সেকেন্ড কুলফি এটা টেস্ট আগেরটার থেকে অনেক বেটার। এটার দামও বেটার। ওটা 20 টাকা ছিল, এটা 30 টাকা। এটা হাতে বানানো, যার থেকে সুন্দর। এর উপরে কাজু কিশমিশ ছিল, সেটা খাওয়া হয়ে গেছে। কেমন? অনেকক্ষণ দাঁড়ানো হলো, ফটো সেশন হলো, ভিডিও সেশন হলো, 2 বার করে কুলফি খাওয়া হলো। এবার রওনা দিচ্ছি ফলসের দিকে, বামনি ফলস। এখানে অনেকগুলো মেলার দোকান বসেছে, যেগুলো এখন তো আমাদের আর দেখার টাইম নেই, যেহেতু অনেক লেট করে বেরিয়েছি। যত তাড়াতাড়ি সম্ভব, যতগুলো স্পট সম্ভব কভার করার চেষ্টা করবো। লোয়ার ডাম, আপার ডাম, বামনি, সোজা। সোজা বলতে কোনটা? এইদিকে, হ্যাঁ। আমার পিছনে বসে আছে অমিতদা। অমিতদা, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো বলো তো? খুবই ভালো হতো, খুবই ভালো হতো। রাঙামোড়, পুরুলিয়া জায়গাটাই এমন। সুভাষচন্দ্র বসু আমাদের ভগবান। পুরুলিয়া একটা জিনিস খুব ভালো, সুভাষচন্দ্র বসু মানে নেতাজি আমাদের। মোড়ে মোড়ে মূর্তি, মোড়ে মোড়ে। বামনি ফলসের এন্ট্রি এটা। তো বামনি ফলসে যাওয়া যাক। ডেস্টিনেশন 4, এটার পরে আরো কিছু আছে। তো আজকে এটা 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 হচ্ছে বামনি ফলস। বামনি ফলস। তো এখান থেকে প্রায় 150 সিঁড়ি আমাদের নিচে নামতে হবে। আর সেখান থেকে আমাদের ওয়াটারফল, 2খানা ওয়াটারফল আছে। প্রথমে একটা ছোটো, আর তারপর আরও একটা ওয়াটারফল আছে।
তো দেখাচ্ছি তোমাদের, চলো দেখানো যাক। তারপরে আমফল জামফল সব দেখাবো, শুধু ওয়াটারফল না, কাঁঠাল লিচু সব দেখাবো। ভাই এই যে এগুলো এখনো শুকনো আছে, ভেঙে পড়বো না তো আবার। বর্ষাকালে জল থাকে বেশ ভালো। কত করে প্রাইস পড়ে? 50 টাকা দুটো মিলে থেকেই যাবে 1 বছর বাদে। শুকিয়ে গেলে কালারটা চল হোয়াইট হয়ে যাবে, বাদে কালার করে দিলে আর থেকে কিসের পাতা এটা হলো? এটা খেজুরের পাতা। খেজুরের পাতা দিয়ে বেশ সুন্দর কারুকার্য। আমাদের নিচে মেন ফলস, কিন্তু এখানে একটা ছোট্ট ফলস আছে এদিকটা। তো ছোট ফলসটার দিকে আমরা যাচ্ছি এখন। এই ফলসটাই নিচের দিকে যায়, বড় হয়ে যায়। তো এখান থেকে একটা ভিউ পাওয়া যাবে ছোটোখাটো। যাওয়া যাক। ওয়াও, ন্যাচারাল দোলনা, ন্যাচারাল দোলনা এখানে বন্ধুরা। এত সুন্দর ঝর্ণা দেখে আমি তো পাহাড়ের গা বেয়ে উঠে গেছিলাম ওই ঝর্ণার কোলে। গেলাম ঘুরতে ঘুরতে কি আছে দেখার জন্য। পাহাড়ের অলিগলিতে কি আছে সেটাও একটা কৌতূহলের বিষয় আমাদের জন্য। এখানে বর্ষাকালে সাধারণত নামা যায় না, কিন্তু এখন শীতকাল ঝর্ণার জল অনেকটাই কম। তো আমরা ভাবলাম দুটো ঝর্ণা তার মাঝখানে যাও, ব্যাস ভাবলাম আর চলেও গেলাম। ঠান্ডা কেমন? একটু তো রিস্ক ছিল বলাই যায়, তবে ওই যে ডায়লগটা বারবার মনে পড়ে যায়, রিস্ক হে তো ইশক হ্যাঁ। আমরা এখন একদম ঝর্ণার গোড়ায় দাঁড়িয়ে, আর অপূর্ব লাগছে। পেছনে রেনবো দেখা যাচ্ছে, রেনবো ওটা দেখাচ্ছি। আর আমাদের দাদারা এখানে বসে রয়েছে। অপূর্ব জায়গা, অপূর্ব। আমরা যেখানে দাঁড়িয়েছিলাম সেটা উপরের ওয়াটারফল, ছোট বলা যায়। এখন নিচে অনেকটা নামতে হবে, অনেকটা নামা যাক। নামতে তো কষ্ট নেই, কষ্ট হলো ওঠার সময়। তবে এখানে আমরা অনেকটা সময় নষ্ট করে দিয়েছি, কিছু করার নেই। এতটাই ভালো লোকেশন, ফটো না তুলে, ভিডিও না তুলে দৃশ্যটাকে উপভোগ করলাম, সময় লেগেই গেল। ফটো ভিডিও বাদ দিয়ে অনেকক্ষণ বসেছিলাম আমরা, যার জন্য সময়টা অনেকক্ষণ লেগে গেল। প্রায় 1 ঘন্টা টোটাল লেগেছে, কিন্তু আধ ঘন্টার মতো আমরা বসেছিলাম, আধ ঘন্টা ফটো সেশন ছিল। এখন নিচে নামছি, অনেকটা নিচু। আমাদের অমিত দা টুকটুক করে নিচে নামছে, বাকি দুজন আসছে না, দুজনের খোঁজ নেই, কোথায় আছে বলা যাচ্ছে না, কতটা বোঝাও যাচ্ছে না। অনেকগুলো সিঁড়ি, 150-র বেশি সিঁড়ি আছে। এই যে দেখা যাচ্ছে আমরা পৌঁছে গেছি আমাদের মেন ফলসে। আমাদের আর 2 মেম্বার অলরেডি পৌঁছে গেছে। আমি তো ভাবছিলাম তারা হয়তো আসেনি, কিন্তু এখন দেখছি যে তারা পৌঁছে গেছে। ওই যে সেই ফটো সেশন শুরু হয়ে গেছে। দেখাচ্ছি আমাদের মেন অ্যাট্রাকশন, মেন ভিউ, বামনি ফলস। বর্ষাকালে এটা তীব্র পরিমাণে বড় হয়ে যায়, পুরোটা জুড়ে জল পড়ে। এখন যেহেতু শীতকাল পড়ে গেছে, সেই জন্য জলের পরিমাণ কম, কিন্তু তাও অনেক বেশি জল। আর এটার নিচে চলে যাচ্ছে, নিচে আছে আমাদের ড্যাম। জল এতটাই স্বচ্ছ, জলের নিচে পর্যন্ত দেখা যাচ্ছে। এত ঠান্ডা জল, পা না ডুবিয়ে থাকা গেল না। যতটা নামতে মজা, তার থেকে 2-3 গুণ কষ্ট উপরে উঠতে, কিন্তু উঠতে তো হবেই, কিছু করার নেই। এতটা সুন্দর ভিউর পরে এটুকুনি কষ্ট করা সহ্য করা যায়। ফাইনালি আমরা নিচ থেকে উপরে উঠে পড়লাম। তোমাদের এক্সপিরিয়েন্স কেমন?
না খুব ভালো। উঠতে একটু কষ্ট হলেও এক্সপিরিয়েন্স সত্যি তাহলে আসছো খুব ভালো। যতদূর আমার মনে আছে 3 বছরের পুরনো স্মৃতি। ভাই সুসাইড পয়েন্ট এদিকে তো? বামনি ফলসে আমাদের অনেকটা সময় কেটে গেছে, বিকেল প্রায় হয়েই এসছে। তুগড়া ফলস, অযোধ্যা হিলটপ আরো দু একটা জায়গা দেখার ছিল ঠিকই, কিন্তু আমরা এখন যাচ্ছি সুসাইড পয়েন্টের দিকে। পুরুলিয়ার সব থেকে বেস্ট লোকেশন এটাই লাগে আমার কাছে। জায়গাটা যতটা দুর্দান্ত ততটাই সুন্দর ওখানে পৌঁছানোর এই পথ। অযোধ্যা হিলটপ থেকে সুসাইড পয়েন্টের টোটাল ডিস্টেন্স 16 থেকে 17 কিলোমিটার। যেতে যেতে মাঝে পড়বে জঙ্গল মাঠ, আর পড়বে মাঝে মাঝে এরকম ছোট ছোট গ্রাম। অ্যাকচুয়াল যেটা গ্রাম হয় সেটাই আর মাটির বাড়ি, খড়ের ছাদ, রাস্তায় ছাগল, গরু ও নাঙল। আর সব থেকে সেরা যে জিনিসটা সেটা হলো মাটির ঘরগুলোতে এরকম রঙিন ছবি আঁকা কলকা করা। সত্যি অসাধারণ লাগে। সুসাইড পয়েন্টে যাওয়ার সব থেকে বেস্ট সময় হলো বিকেল, মানে এখন। কারণটা হলো সানসেট। 16 কিলোমিটার কিন্তু পাহাড়ের উপরে কম নয়, পাহাড়ে উঁচু নিচু রাস্তা মাঝে মাঝেই খারাপ, সেজন্য টাইম ভালোই লেগে যাচ্ছে। আর এদিকে সূর্যি মামা ডুববে ডুববে করছে। যতটা তাড়াতাড়ি সম্ভব ততটা তাড়াতাড়ি পৌঁছাতে হবে আমাদের। কনফিউশন হয়ে গেছে রাস্তা মাঝখানে এদিকে না এদিকে। তো সবসময় সোজা রাস্তাটা নেওয়া উচিত, বাঁকা রাস্তা আমরা নেবো না। সোজা রাস্তা ধরে যাচ্ছি। গাইজ আমাদের ভুল হয়েছে, কিছু কিছু সময় বাঁকা রাস্তাও নিতে হয়। আমাদেরও ওই কাকা বললো, থ্যাংক ইউ কাকা। বিষয়টা হলো কোথাও লেখা নেই, এটা হলো সমস্যা। এই ছোট ছোট পায়ে চলতে চলতে আমরা হারিয়ে যাব। এখন যাচ্ছি পুরোটাই পাহাড়ের উপর, দুদিকে ঝোড় জঙ্গলগুলো খুবই উঁচু, রাস্তাটা খুবই ছোট, তার উপর বাঁকও প্রচুর। হুটহাট করে কোনো গাড়ি চলে আসলেও বোঝা যাচ্ছে না। গাড়ি চালানোর অ্যাকচুয়াল মজা তো এইসব রাস্তাতেই পাওয়া যায়। এই এক্সপিরিয়েন্স গুলো কোনোদিনই 4 চাকায় পাওয়া সম্ভব না। হতে পারে অনেকটাই কষ্ট, কিন্তু বাইক স্কুটিতে মজাও আছে প্রচুর। যেদিকে ইচ্ছা যাও, যেখানে ইচ্ছা দাঁড়াও, একদম যেন নিজেই চলছি। আর ওই যে দূরে দেখা যাচ্ছে সূর্যের সোনালী আভা, প্রায় ডুববে ডুববে করছে। আমরাও প্রায় পৌঁছেই গেছি, আর কিছুক্ষণ মাত্র। তাড়াতাড়ি তাড়াতাড়ি নিভে গেল বাতি নিভে গেল। ফাইনালি আমরা পৌঁছে গেছি, কিন্তু এখন দেখা যাবে নাকি জানি না। 5টায় সানসেট, আমরা পৌঁছেছি 5টা 50-এ। প্রায় ডুবছে, তার আগেই পৌঁছেছি আমরা। সুসাইড পয়েন্ট এখন পৌঁছায়নি, ভাবলাম সানসেটটা দেখেই আমরা যাই। টকটকে লাল সানসেটটা আজকে খুবই সুন্দর। ফোনে অত আসছে না, কিন্তু লাল টকটকে ডিমের কুসুম। সবাই অপেক্ষায় আছে সানসেটটা দেখার। আমাদের ট্রাইপডটাও অপেক্ষায় ছিল, ভেবেছিলাম টাইম ল্যাপস করবো, কিন্তু সেটা আর আজকে সম্ভব হলো না। ওইখানে কিন্তু আটকে আছে, পজ হয়ে গেছে। হ্যাঁ, ভাবছে উঠবো না নামবো। ছেলেগুলো এসছে, তাদের দেখা দে নাকি। আর 10 মিনিট উঠতে বল। কমেন্টারিতে আমাদের অমিত দা। সত্যি তো পৌঁছে গেছে গো আজকের জন্য। টাটা। এ হলো সুসাইড পয়েন্ট। একটু আগেই সানসেটটা এখান থেকে ডুবে গেল। ভাই স্কুল में जाता है, কিছুটা কাটিং করে দিস, ঠিক আছে? পুষ্পা, ও পুষ্পা রাজ ঝুঁকে গানা Chicken and I style.
पुष्पा क्या पुआ पुष्पा को क्या मिल गया क्या तो क्या खा रहा है लेकिन मुंह में क्या है लॉजेंस कैविटी होगा। টাইম ল্যাপসে মোবাইলটা রেখে কিছুক্ষণ আমরা বসেছিলাম, নিজেরা কিছুক্ষণ গল্প করছিলাম। তখনই এই ভাই বন্ধুদের সাথে দেখা হলো। ওদের বাড়ি হলো পাহাড়ের নিচে। ওরা প্রতিদিনই প্রায় বিকাল হলে এখানে চলে আসে। ওদের নাকি নতুন মানুষজন খুবই ভালো লাগে। আমাদের সাথে তো সন্ধ্যা পর্যন্তই গল্প জুড়ে দিয়েছিল। মোবাইল নিয়ে কার্টুন দেখছিল, যেটা ওরা গ্রামে দেখতে পায় না। সন্ধ্যা প্রায় নেমে গেছে আর আমরাও রেডি হয়ে পড়লাম। সারাদিন ঠান্ডা তো খুব একটা ফিল হয়নি, বরঞ্চ গরমই লাগছিল। কিন্তু সন্ধ্যা হতে টেম্পারেচার হই হই করে নেমে গেল। সবাই রেডি হলাম আর বেরিয়ে পড়লাম। সুসাইড পয়েন্টে আসা পর্যন্ত আমাদের প্ল্যান ছিল আমরা আজ রাতে রিটার্ন করবো বাড়ির উদ্দেশ্যে। কিন্তু কিছুক্ষণ আগে যখন টাইম ল্যাপসে বসে আমরা গল্প জুড়লাম, তখন আমাদের প্ল্যানে কিছুটা চেঞ্জ হলো। আমরা আবার যাচ্ছি ঝাড়খণ্ড, তবে এবার রাঁচি। প্ল্যান ছিল 4 দিনের দিন রিটার্ন করব, কিন্তু এখন মুড হয়েছে ঘোরার, তো একদিন এক্সটেন্ড করেই নিলাম। রাঁচির আশেপাশে পাত্রাতু ভ্যালি আর কিছু সাইট সিন আছে। পাত্রাতু ভ্যালি আমার অনেকদিনই যাওয়ার ইচ্ছা। সুযোগ যখন হয়েছে ঘুরেই আসা যাক। মুরগুমা ড্যাম থেকে ঝালদা হয়ে আমরা রাঁচির পথে যাব। টোটাল 90 থেকে 100 কিলোমিটার। রাস্তা ভালো হলে 3 থেকে 4 ঘন্টায় লাগা উচিত। যেহেতু আমরা 5:30টার দিকে বেরিয়েছিলাম, মাঝে 1-1.5 ঘন্টা ব্রেক বাদ দিলে 11টার দিকে পৌঁছানোর কথা রাঁচি। এই প্ল্যান নিয়ে বেরিয়ে পড়লাম আমরা রাঁচির উদ্দেশ্যে। ঝালদা পার করে আমরা এই পেট্রোল পাম্পে দাঁড়ালাম। এখান থেকে 10 কিলোমিটার দূরেই ঝাড়খণ্ড। রাত তখন 8:30 মতো বাজে। দাঁড়িয়েছি যখন ডিনারটাও সেরেই ফেললাম। তো আমাদের খাওয়া দাওয়া মানে ডিনার এখন কমপ্লিট হলো। আর আমরা এখন আছি পুরুলিয়া জেলায় ঝালদা সাব ডিভিশনে। এখন এখানে কিছুক্ষণ 15 থেকে 20 মিনিট রেস্ট নিয়ে বিশ্রাম নিয়ে আমরা রওনা দিচ্ছি রাঁচির উদ্দেশ্যে। এখন বাজে 9:05 রাত্রি। তো আমাদের এখান থেকে 70 কিলোমিটার দেখাচ্ছে। ঝাড়খণ্ড এখান থেকে 8 কিলোমিটার, প্রায় চলে এসেছি ঝাড়খণ্ডে। আর রাঁচি প্রায় 70 কিলোমিটার। তো রাতে মোটামুটি বোঝা যাচ্ছে যে 11টার মধ্যে আমরা পৌঁছে যাব। তো রাঁচি সিটিতেই আমরা রুম নেব আর সকালবেলা কালকে পাত্রাতু ভ্যালি ঘুরছি। এখানে আসার সময় গাড়ি থেকে পেট্রোলের গন্ধ পাওয়া যাচ্ছিল। মেকানিক্যাল সব সরঞ্জামে নিয়ে আসা হয়েছে। ছোট্ট একটা কাজ ছিল, মেকানিকের কাছে না গিয়ে নিজেরাই মাতব্বরি শুরু করলো। সে চাকুতে ধান নেয় না না আরে এটা সমান করে আরে সমান করে কাটাও। নিচে করলে কিন্তু তেল পড়বে। কত যে 235 হাত না করে দেখিস। কাটার সিস্টেম আছে। বউ নাকি চুমু খেলাম ছেড়ে দিলাম হয়ে গেল। নিজেদের এই মাতব্বরি করতে গিয়ে বেজে গেছে 10টা, মানে 1 ঘন্টা। তবুও কোনোভাবেই ঠিক হচ্ছে না। এখন দরকার মেকানিক। সেই জন্য আমি আর টোকাইতে বেরোলাম মেকানিকের খোঁজে। শীতের রাত 10টা, তার উপর ছোট্ট একটা শহর। আশেপাশে প্রায় সমস্ত দোকান বন্ধ। মেকানিকের দোকানই বা কি করে খোলা থাকে। তবু হোপ ছাড়িনি, একবার এদিকে একবার ওদিকে, এই দোকান সেই দোকান করেই যাচ্ছিলাম। আমাদের কাছে তখন দুটো অপশন ছিল, হয় মেকানিক খোঁজো নয়তো এখানে স্টে করে যাও। কয়েকজন চাইছিল এখানে রাতটা স্টে করে সকালে ঠিক করে বেরোবো, আর কয়েকজন চাইছিল না এখনই ঠিক করে এখনই বেরোবো। এসব ছেড়ে আমরা দুজন শেষ পর্যন্ত চেষ্টা করে যাচ্ছিলাম। গাড়িটা আগে ঠিক হোক, তারপর ডিসিশন নিয়ে যাবে যাবো নাকি থাকবো। প্রায় 40টা মিনিট এদিক ওদিক খুঁজে বেড়াচ্ছি, কোথাও পেলাম না। শেষে পৌঁছলাম একটা দোকানে। সেও কেবলই দোকান বন্ধ করলো আর বাড়ির থেকেও চলে গেছে। দোকানের সামনে নাম্বার দেখে তাকে কল করা হলো। সৌভাগ্যবশত দাদা এসেছিলেন। তাকে মাঝে বসে আমরা পৌঁছালাম গাড়ির কাছে। এটুকুনি আসার সময় সেই দাদাও ভয় পাচ্ছিল তাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে নাকি। যাই হোক, স্কুটির কাছে আমরা পৌঁছালাম। জাস্ট 2 মিনিটের কাজ ছিল। একটা পাইপের দরকার ছিল, সেটা উনি নিয়ে এসেছে। 2 মিনিটের কাজকে আমরা 2 ঘন্টা বানিয়েছি। এটাকে বাংলা ভাষায় বলে মাতব্বরি। রাত 11:24 বাজে। এখন আমাদের স্কুটি ঠিক হলো আর সবাই রেডি হচ্ছে। রাঁচি আজ রাতেই যাচ্ছি। 11টার সময় নাকি রাঁচি পৌঁছানোর কথা, কিন্তু রাত 11:30টার সময় আমরা রওনা দিই। এখনো 70 কিলোমিটার বাকি। কখন পৌঁছাবো জানি না। রাতে এমনিতেই জোরে টানা যায় না, তার উপর প্রচন্ড ঠান্ডা। তার উপর সারাদিন জার্নি সবারই ঘুম পেয়ে যাচ্ছে। মাঝপথে একটা পেট্রোল পাম্প দেখে কিছুক্ষণ দাঁড়ালাম, মুখে চোখে জল দিলাম, আর চা যদি পাওয়া যায় খুবই ভালো। চা তো পেলাম না, তাই শীতের থেকে রেহাই পাওয়ার জন্য আগুন জ্বালালাম। ঘুমও পাচ্ছিল, কিছুটা অ্যাক্টিভিটি করলে কেটেও যাবে। জুতো চটি যা পেয়েছিলাম তাই দিয়ে জ্বালিয়েছিলাম আগুন। আধা ঘন্টার মতো এখানে দাঁড়িয়ে আবার রওনা দিলাম ঝাড়খণ্ডের রাঁচির দিকে। পৌঁছালাম 8টার দিকে। বাঘমুন্ডিতে বাংলা বলছিলাম, সেই জন্য রুম দিয়েও দিয়েছিল। এখানে ভাষার টান শুনেই ফোন কেটে দিচ্ছে। রাত 2:40 বাজে, এখনো রুম পাইনি। সারা রাত বাইরে কাটাতে হবে নাকি কি করব ভেবেই পাচ্ছি না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করো। বাকি গল্প নেক্সট পার্টে শোনাবো। আপাতত রুম খুঁজে পাই নাকি সেটাই দেখি।